এর আগের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ডুয়ার্সের 7 পয়েন্টের মধ্যে কোন কোন স্পটকে এখন ঘুরিয়ে দেখানো হচ্ছে, আর এই সাইট সিন করে নেওয়ার জন্য কোন গাড়িতে কত টাকাই বা নিচ্ছে তাও শেয়ার করেছি সেই ভিডিওতে। সঙ্গে রয়েছে যে এই যে সাইট সিন আপনারা করবেন এটা আপনারা কোন দিক থেকে স্টার্ট করতে গেলে সমস্ত স্পটকে আপনারা ঘুরে দেখে নিতে পারবেন, তার সবটাই রয়েছে কিন্তু সেই ভিডিওতে। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। যারা আমার এই ডুয়ার্স সিরিজের প্রতিটা ভিডিও দেখছেন আপনাদের মধ্যে হয়তো প্রশ্ন জাগতে পারে এই ডুয়ার্সের 7 পয়েন্ট ঘুরে নিয়ে এসে আমি রাত্রিবাস কোথায় করেছিলাম। তাই আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি লাটাগুড়ি কিংবা চালসা থেকে সরাসরি চলে এসেছিলাম জলদাপাড়াতে, আর এই জলদাপাড়ায় এসে আমি জলদাপাড়ার ইউথ হোস্টেলে এসেই রাত্রিবাস করেছিলাম। এই জলদাপাড়ার ইউথ হোস্টেলের সমস্ত রুম ট্যুর নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়ে রেখেছি। সেই ভিডিওটিতে এই জলদাপাড়া ন্যাশনাল পার্কের কোন রুম থেকে কি ভিউ রয়েছে এবং কোন রুমে কি কি ফেসিলিটি রয়েছে সবটাই তুলে ধরেছি সেই ভিডিওতে। তাই ডুয়ার্সের জলদাপাড়া আসার যদি আপনারা প্ল্যান করছেন এবং মনে করছেন যে জলদাপাড়াতে এসে নিয়ে আপনারা এখান থেকে হাতি সাফারি কিংবা জিপ সাফারি কিংবা এখান থেকে আপনারা ভুটানকে ঘুরে দেখবেন, তবে এই জায়গাটা থাকার জন্য একেবারে উপযুক্ত জায়গা। তাই সেই ভিডিওটি আপনাদের ভীষণভাবে কাজে লাগবে। আর এই ভিডিওর লিঙ্ক আমি উপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে রাখলাম। তাছাড়া আপনারা প্লে লিস্টে গিয়ে ইউথ হোস্টেলের মধ্যে গিয়ে সার্চ করলেও আপনারা সেই ভিডিওটি কিন্তু পেয়ে যাবেন। আর এই ভিডিওতে এই ইউথ হোস্টেল থেকে বেরিয়ে নিয়ে কোন পথে আমি ভুটানে প্রবেশ করলাম তবু আবার পাসপোর্ট ছাড়া, এবং ভুটানে কোন ডকুমেন্টস ছাড়া আপনারা প্রবেশ করতে পারবেন না তাও আপনার সঙ্গে কিন্তু শেয়ার করেছি। তাছাড়া আরও কোন কোন জায়গা ঘুরে দেখেছি সবটাই তুলে ধরেছি এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বেরিয়ে পড়লাম জলদাপাড়া ইউথ হোস্টেল থেকে। আজকে বেশ কিছু ইন্টারেস্টিং জায়গা দেখাবো যা কিন্তু ডুয়ার্সেই রয়েছে। জলদাপাড়ার জিপ সাফারির গাড়ি এই ইউথ হোস্টেলের সামনে দিয়ে যাওয়া আসা করে। হলং বাংলোতে থাকতে গেলে এই নদীকে কিন্তু আপনারা কিন্তু উপভোগ করতে পারতেন। আজকে হয়তো আর হলং বাংলো নেই, তবে হলং নদী কিন্তু রয়ে গেছে। এই হচ্ছে WBTDCL এর প্রপার্টি অরণ্য। চাইলে আপনারা এইখানেও এসে থাকতে পারেন কিংবা আপনারা ইউথ হোস্টেলেও থাকতে পারেন। দুটোরই লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। জলদাপাড়াতে যে আপনার সাফারিগুলো হয় সেই সাফারি গাড়িগুলো কিন্তু সমস্তটাই কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়ে থাকে। সে সকালের হোক কিংবা বিকেলের, এখান থেকে কিন্তু সেই সাফারিগুলো কিন্তু স্টার্ট হয়। মাদারিহাট ট্যুরিস্ট লজের এই ইনফরমেশনটিও আপনাদের সামনে শেয়ার করলাম। এবার মাদারিহাট থেকে জয়গা দিয়ে ভুটানের উদ্দেশ্যে রওনা দিলাম। মাদারিহাট থেকে রওনা দিয়ে জয়গা দিয়ে অবশেষে এসে পৌঁছালাম ভারত ভুটানের বর্ডারের সামনে, যেখানে আসা মাত্রই সশস্ত্র সীমা বল হাত দেখিয়ে প্রথমত কিছু জিজ্ঞেস করতে চাইলো। গাড়ি দাঁড় করানো মাত্রই যেটা জিজ্ঞেস করলো যে আপনার কাছে কোনো আই কার্ড আছে কিনা। সঙ্গে জিজ্ঞেস করলো যে আপনি কি কোনো কিউআর কোড জেনারেট করে এসছেন। যদি না এসে থাকেন তাহলে প্রথমত আগে আপনাকে কিউআর কোড জেনারেট করতে হবে, তারপরে আপনারা কিন্তু ভেতরে প্রবেশ করবেন। এই কিউআর কোড জেনারেট করার জন্য একটি লিঙ্ক রয়েছে যা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এই লিঙ্কটি বর্ডারের গেটের কাছেই রয়েছে। মোবাইলের ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে বেশ কিছু ডিটেল এর মধ্যে ভরে নিতে হবে, যেমন নাম, আধার নম্বর, বয়স, এই সমস্ত কিছু দিতে গেলেই একটি কিউআর কোড জেনারেট হবে এবং সেই কিউআর কোড দেখিয়েই তবেই কিন্তু ভুটানের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়। এইখানে কিন্তু কোনো রকম পাসপোর্ট কিন্তু লাগে না। এই কিউআর কোড জেনারেট করার সময় যদি আপনারা আপনাদের 2 হুইলার 4 হুইলার এই সমস্ত গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করছেন, তবে কিউআর কোড জেনারেটের সময় আপনারা কিন্তু তারও নম্বর ওর মধ্যে দিয়ে দিবেন এবং সঙ্গে আপনাদের তো ফটো তো লাগবেই এবং তারপরেই বানাবেন আপনাদের এই কিউআর কোড। তবে ভেতরে আপনাদের গাড়ি নিয়ে যেতেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হবে না, যেমনটা আমি গিয়েছিলাম। তবে বর্ডারের বাইরে বেশ কিছু দালাল চক্র এবং গাড়ির ড্রাইভাররা আপনাদের এমনভাবে ভয় পাওয়াবে, তারা আপনাদের বলবে যে আপনারা ভুটানের মধ্যে গিয়ে গাড়ি নিয়ে যাবেন এবং সেইখানে যদি ট্রাফিক রুলস আপনারা ভাঙেন সেই ক্ষেত্রে অনেক সময় আপনাদের গাড়িও কিন্তু সিজ করে নিতে পারে। মানে এই রকম উল্টোপাল্টা আপনাদের ভয় দেখাবে, কিন্তু আসলেও কিন্তু এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ট্রাফিক রুলস তো আমাদের ইন্ডিয়াতেও রয়েছে, তো সেখানেও কি ট্রাফিক রুলস ভাঙতে গেলে কখনো কি গাড়ি সিজ করে নেওয়া হয়? তো সেই রকম কিন্তু কোনো ব্যাপার নেই, আপনারা কিন্তু কোনো ভয় পাবেন না। যদি আপনাদের গাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছে থাকে তবে দেখুন আমি যেমনভাবে গিয়ে ঘুরে এসেছি একই রকমভাবে আপনারাও গিয়ে কিন্তু ভুটান থেকে নিজের পার্সোনাল গাড়ি নিয়ে গিয়েও কিন্তু ঘুরে আসতে পারবেন। তাছাড়া আপনাদের কাছে যদি গাড়ি না থাকে আর আপনাদের গাড়ি যদি রিজার্ভ করতেই হয়, সেই ক্ষেত্রে আমি বলবো যে ড্রাইভারদের সঙ্গে আপনারা ভালো মতো বার্গেনিং করে নেবেন। সঙ্গে তো অবশ্যই ওদেরকে জিজ্ঞেস করে নেবেন যে কোন কোন স্পট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে, তারপরে আপনারা কন্ট্যাক্ট করে তারপরে ভেতরে যাবেন। ভুটান ভারতবর্ষের প্রতিবেশী দেশ হলেও এটি কিন্তু বিদেশ। ভারতবর্ষকে আমি ছোট করছি না, তবে ভারতবর্ষের প্রতিবেশী দেশ হয়েও বর্ডার ক্রস করতেই এ যেন এমন এক দেশ যেখানকার রাস্তাঘাট এত পরিষ্কার,
দেখে নিয়ে যেন চোখই ফেরানো যাচ্ছে না। আমি তো ভাবতেই পারছি না যে কিছুক্ষণ আগেও আমি ইন্ডিয়াতে ছিলাম। এতটাই পরিষ্কার এখানকার রাস্তা। ফুল সিলিং দিয়ে ভুটানে প্রবেশ করেও বেশ কয়েকটি স্পট দেখে নেওয়া যায়। তবে আমি চলে এসেছিলাম এইখানে। তো এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা করে। আর ড্রাইভার আনতে গেলে কি ফ্রি আছে এটা? মানে ড্রাইভার কি লোকাল ড্রাইভার? লোকাল ড্রাইভার মানে যারা টুরিস্ট নিয়ে আসে, হ্যাঁ, আপনারা আপনার পার্সোনাল গাড়ি নিয়ে আসেন না, হ্যাঁ, ওটাতে দিবেন। আচ্ছা, মানে আমরা যেমন ড্রাইভার নিয়ে আসি, লোক নিয়ে আসি, আমাদেরকে ছেড়ে দিন। আচ্ছা। তো এই হচ্ছে কিন্তু টিকিট কাউন্টার। আর গাড়ি কিন্তু জাস্ট এই সমস্ত সাইডে কিন্তু পার্কিং হয়। এই হচ্ছে মেন রোড থেকে বেরিয়ে নিয়ে এসে এই সমস্ত জায়গাতে গাড়ি পার্কিং করে নিয়ে এই সামনে রয়েছে টিকিট কাউন্টার, আর এই হচ্ছে এন্ট্রি। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো ভুটানে এসে নিয়ে যদি আপনারা মনে করছেন যে ভুটানের মধ্যে উইদাউট পাসপোর্টে কি করে ঢুকবেন, যদি আপনাদের কাছে আধার কার্ড থেকে থাকে, এদের এখানে আসতে গেলে একটা কিন্তু গেটের কাছেই একটা সাইট আপনারা দেখতে পাবেন। তো এইখানে এসে নিয়ে ওইখানে আপনারা এন্ট্রি করবেন। আপনারা যদি গাড়ি নিয়ে আসছেন 4 চাকা, কতজন আসছেন তার ডিটেল দিবেন। যদি আপনারা সিঙ্গেলভাবে আসছেন তাহলেও তার ডিটেল, মানে সমস্তটা আপনি ইনফরমেশন ওখানে দিয়ে ওখানে সাবমিট করলে ওখানে কিন্তু একটা কিউআর কোড জেনারেট হবে। আর সেই কিউআর কোড আপনারা গেটে দেখাতে গেলে আপনাদের কিন্তু ভেতরে কিন্তু এন্ট্রি আপনারা নিতে পারবেন। তবে এর ভেতরে কিন্তু যদি আপনারা মনে করছেন যে পাসপোর্ট ছাড়া অ্যালাউ করবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ভুটানে আপনারা উইদাউট পাসপোর্টে এসে কিন্তু আপনারা কিন্তু ঘুরে যেতে পারবেন, আমাদের ভারতের প্রতিবেশী দেশ। এই জায়গাটা কতটা পরিষ্কার আপনাদেরকে সেটাই কিন্তু দেখানোর কিন্তু চেষ্টা করছি। এদিকটাতে যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে এদিকটা কিন্তু তার জালি দিয়ে কিন্তু ঘিরে রেখেছে। এখানে বেশ কিছু কাজকর্ম কিন্তু হচ্ছে, দেখুন কালার ফালারের রীতিমতো কিন্তু কাজ চলছে। আর আমি এই মুহূর্তে আছি, দেখুন এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভুটানের কিন্তু টেম্পলের একটা অংশ বলতে পারেন। আর এই মন্দিরের জাস্ট পেছন দিকে রয়েছে কিন্তু আমাদের ইন্ডিয়া। এই যে দেখতে পাচ্ছেন তলাতে, এটা পুরোটাই কিন্তু আমাদের কিন্তু ইন্ডিয়া। তার মানে ইন্ডিয়া আর হচ্ছে ভুটান কতটা পাশাপাশি এবং প্রতিবেশী দেশ, এখানে আসতে গেলেই এটা কিন্তু খুব ইজিলি কিন্তু বোঝা যায়। ভুটানে আমার এই টেম্পল কিন্তু দেখা হয়ে গেল, ঠিক আছে। তো আপনারা কিন্তু ভুটানকে একদিনে কিন্তু আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারেন। সমস্ত ভুটান না হলেও ভুটানে কিছু দর্শনীয় স্থানগুলো আপনারা কিন্তু দেখে নিতে পারেন একদিনেই, সঙ্গে আরও কিন্তু কিছু দেখে নিতে পারেন। তো যখন ডুয়ার্স আপনারা প্ল্যান করছেন তখনই আপনারা কিন্তু চলে আসবেন এই ভুটানে। ভুটানের টেম্পল দেখে নিয়ে যখন ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, ঠিক সেই সময়টাতে দেখলাম এই জায়গাটাতে এসে গাড়ির বেশ লম্বা চওড়া লাইন। কিছুটা এগাতেই চোখে পড়লো একটি পেট্রোল পাম্প। তারপরে জানতে পারলাম যে ইন্ডিয়ার তুলনায় ভুটানে নাকি ডিজেল পেট্রোলের দাম প্রায় অর্ধেক। তাই ইন্ডিয়া থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে প্রায় সমস্ত গাড়ি এখান থেকে এসে পেট্রোল ডিজেল ভরিয়ে নিয়ে যাচ্ছে। একই রকমভাবে এই সুযোগটা আমিও আর হাতছাড়া করিনি। একই রকমভাবে আমিও আমার গাড়ির পেট্রোল ফুল করিয়ে নিয়ে এখান থেকে রওনা দিলাম। তাই আপনারা যদি আপনাদের গাড়ি নিয়ে আসছেন, আপনারাও চেষ্টা করবেন এখান থেকে তেল ভরিয়ে নিয়ে যেতে। তবে ডিজেল পেট্রোল নেওয়ার জন্য কিছুটা সময় হাতেও রাখতে হবে। এরপর ভুটানের ফুল সিলিং দিয়ে বেরিয়ে জয়গা হয়ে রওনা দিলাম চিলাপাতা হয়ে ভুটান ঘাটের উদ্দেশ্যে। চিলাপাতা জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখলাম অনেক জায়গাতেই লেখা রয়েছে গাড়ি থামাবেন না। চিলাপাতা ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হলে আপনাদের কোদাল বস্তি চেকপোস্টের মধ্যে দিয়ে যেতে হবে। আর এই কোদাল বস্তি চেকপোস্টের কাছেই এখন শুরু হয়েছে হাতি সাফারি এবং জিপসি সাফারি। দুটো সাফারিরই কি রেট, কি টাইমিং আছে সবটাই কিন্তু আমি তুলে ধরেছি এবং আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। ভিডিওটি আপনারা পজ করে করে দেখে নেবেন। এই চিলাপাতা ফরেস্টের মধ্যে সাফারি করানো হয়। তবে এও শোনা যায় যে এই ফরেস্টের মধ্যে প্রচুর পরিমাণে লেপার্ডও নাকি আছে। তাই আপনারা সাফারি করেন কিংবা না করেন, যখনই এই ফরেস্টের মধ্যে দিয়ে যাবেন তখন আপনাদের সঙ্গে লেপার্ডের দেখা হোক না হোক, তবে একটা ময়ূর কিংবা একটা বানরের দেখা হবেই, যেমনটা আমার সঙ্গেও হয়েছিল। জলদাপাড়ার হাতি সাফারি কিংবা জিপ সাফারিতে কোনো কিছুর দেখা না মিললেও এই চিলাপাতা জঙ্গলের মধ্যে দিয়ে যখনই যাওয়া যাক না কেন, কোনো না কোনো বন্যপ্রাণীর দেখা মিলবেই। এটা আমি আপনাদের জোর গলাতে কথা দিচ্ছি।
আর এই চিলাপাতা ফরেস্টের মধ্যে দিয়ে গিয়ে আমি পৌঁছে গেছিলাম ভুটান ঘাটের যুব আবাসে। সেই ভুটান ঘাটের যুব আবাসের সমস্ত রুম ট্যুর নিয়ে অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি এবং এই চ্যানেলের মধ্যে দিয়েও রেখেছি। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি উপরে আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। তবে সেই ভিডিওটিও আপনাদের বেশ ভালো লাগবে এবং আপনাদের ডুয়ার্স ট্যুরে অনেকটা উপকারে আসবে। পৌঁছে গেছি আমি এখন ভুটান ঘাট যুব আবাসে। ভুটান ঘাট যুব আবাস, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। ঠিক আছে, তো আমি এখানে আজকে পৌঁছেছি।